আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিবি এর বর্তমান প্রেসিডেন্ট এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ শাকিল রিজভী, আপনাকে স্বাগত আমাদের আজকের বাজারে। আপনাকেও ধন্যবাদ আমার অফিসে আসার জন্য। চায়না স্টক এক্সচেঞ্জ এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের স্ট্র্যাটেজিক পার্টনার। সবাই মনে করছে বা বলছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এখন মাল্টিন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আপনি অনেক বছর ধরে এই বাজারের সঙ্গে রয়েছেন, আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রেসিডেন্ট ছিলেন, বর্তমান ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আপনি আমাদের এই মাল্টিন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ভবিষ্যৎকে কোথায় দেখছেন? জি, অবশ্যই আমাদের যে চাইনিজ কনসোর্টিয়ামের অংশগ্রহণ, এটাতে একটা মাল্টিন্যাশনাল স্টক এক্সচেঞ্জে রূপান্তর হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। আমি ভবিষ্যতে দেখতে চাই সেইটা তার পারফরমেন্স যেন মাল্টিন্যাশনাল স্টক এক্সচেঞ্জের মতোই হয়, এটাই আমার প্রত্যাশা। এবং সেই জন্য মনে করেন যে এখন থেকেই আমাদের কাজ করতে হবে সামনের দিকে আগানোর জন্য। আমাদের ইনভেস্টার, আমাদের স্পন্সর, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী এবং যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি, সবার কাছেই স্টক এক্সচেঞ্জকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে হবে। আস্থা যদি আমরা পুনরুদ্ধার করতে পারি যে ক্যাপিটাল মার্কেট একটা সাস্টেনেবল গ্রোথের জায়গা এবং আস্থার জায়গা, এখানে মানে আপনার কমপ্লায়েন্স এবং সুশাসন যদি ফিরে আসে, তখন কিন্তু মানুষের আস্থাগুলো আসবে এবং তখন আপনি আন্তর্জাতিক পর্যায়ে আপনার স্টক এক্সচেঞ্জকে আমরা দেখতে পারবো। এবং এটা আমাদের জন্য একটা আনন্দের খবর। আমরা যদি মনে করেন নিজেরাই আমরা এই কাজটা করতাম, তাইলে অতটা সুন্দর হতো না। যেহেতু একটা বিদেশি কোম্পানি, দুইটা বিদেশি স্টক এক্সচেঞ্জ আমাদের সাথে পার্টনার, এখনের কাজটা কিন্তু অনেক সুন্দর, ট্রান্সপারেন্ট এবং মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, যেহেতু এটা একটা মাল্টিন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এবং আমি আশা করি আমাদের টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করতে হবে। স্টক এক্সচেঞ্জের মোবাইল ট্রেডিংয়ের যেটা আমাদের এখন দিন দিন মানুষ ফেসবুক বা এই যে মোবাইল অ্যাপ্লিকেশন, স্মার্টফোনের মাধ্যমে যে অন্যান্য দেশে ট্রেডিং হয়, আমাদেরও মানে আর ব্রোকারেজ হাউসে যত কম এসে ট্রেডিংয়েরটাতে মানে ইলেকট্রনিক পদ্ধতিতে, এবং আইন কানুনগুলো অনেকটা ডিজিটাল করতে হবে, যেটা সহজলভ্য করতে হবে আমি মনে করি। এবং আইনের যে জায়গাগুলো আছে, যে অ্যানালগ আইনগুলো, সেগুলোকে ডিজিটালাইজড করতে হবে। এবং তাতে করে আমাদের সামনের যে আমাদের প্রত্যাশা বড় মার্কেট, যেটার মানে টার্নওভার বড় হবে, ভলিউম বড় হবে, বেশি বেশি ভালো কোম্পানি লিস্টেড হবে, তো টেকনোলজিক্যালি না গেলে সেইটা কিন্তু স্বচ্ছতার সাথে দেয়া যাবে না। সার্ভিসটা যদি অটোমেটেড হয় সব কিছু, তখন আর কারো কিছু বলার থাকে না। এবং সেই অটোমেশনটা সর্বস্তরে আস্তে আস্তে পর্যায়ক্রমে নিয়ে যেতে হবে, মানে লিস্টেড কোম্পানি থেকে আরম্ভ করে ব্রোকারেজ হাউস, স্টক এক্সচেঞ্জ। আমাদের যারা ইনভেস্টার, তাদের কাছে আমাদের আস্থা বাড়াইতে হলে আমাদের স্বচ্ছতার জায়গা ঠিক করতে হবে। হয়তো আমরা ভিতরে নিজেরা ঠিকই স্বচ্ছ আছি, কিন্তু ইনভেস্টার এন্ডে কিন্তু সেটা জানতে পারতেছে না। এবং আপনি যে কোম্পানিগুলো যে নিউজ দিচ্ছে, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন, এই ইনফরমেশন নিয়ে স্টক এক্সচেঞ্জ এবং কোম্পানির ভিতরে যে এই জিনিসটা যে হচ্ছে অ্যানালগ, মানে তারা চিঠি নিয়ে আসতেছে, সেটা আবার পোস্টেড হচ্ছে, এখানে পোস্টিং দিচ্ছে, এ সময় নিচ্ছে, এবং তাতে অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে এবং অনেক ইনফরমেশন ধারণা করে মানুষ এটা লিক হয়। এই জায়গাগুলোকে স্টপ করে দিতে হবে। এটা হ্যাঁ, এই জায়গাগুলো স্টপ করতে হইলে আপনার বাইরে কি করে তারা, মানে স্টক এক্সচেঞ্জের একটা কানেক্টিভিটি ওই লিস্টেড কোম্পানিতে থাকে, সেই নিউজটা পোস্ট করে, সে দায়িত্ব নিয়ে পোস্ট করে, স্টক এক্সচেঞ্জ এন্ডে খালি চোখ বুলায় এবং সাথে সাথে এটা সাবমিট করে। ওই পোস্টে কি ডিভিডেন্ড দিছে, কি নিউজ আছে, সুতরাং সে আর বলতে পারে না যে এখানে কোনো, আর ইনভেস্টারও তাৎক্ষণিক মানে সে পোস্ট করার সাথে সাথেই দেখে যাচ্ছে, পেয়ে যাচ্ছে, সেখানে এর কোনো বলার কোনো সুযোগ নাই যে স্টক এক্সচেঞ্জে বিলম্ব হয়েছে বা আধা ঘন্টা লেট হয়েছে বা 5 মিনিট লেট হয়েছে। তো এই জায়গাগুলোতে যেগুলো খুবই স্পর্শকাতর জায়গা, সেই জায়গাগুলোতে মানে আমি বলতে চাচ্ছি যে মানে আমাদের অটোমেশনটা আরও স্ট্রেনথেন করতে হবে। এবং একই সাথে ইনফরমেশনের নিরাপত্তা, ইনফরমেশনের সিকিউরিটিগুলো আরও টাইটেন করতে হবে। আমাদের মার্কেটে উন্নত স্টক এক্সচেঞ্জের মাত্রায় নিতে গেলে আমাদের যে স্ট্র্যাটেজিক পার্টনার, তাদের আপনার কোলাবোরেশন লাগবে, সহযোগিতা লাগবে এই অটোমেশন করার জন্য।
এবং অনেকগুলা যেটা আমাদের এখন সুবিধা হয়েছে, যেহেতু আমাদের পার্টনার থেকে আমরা নিতে পারবো, কনসালটেন্সিটা আমরা অনেকটা মানে ফ্রিতেই পেয়ে যাব। সে একই সাথে আমাদের মার্কেটে আপনি জানেন শুধু ইকুইটি নির্ভর আমরা ট্রেডিং করি, শেয়ারের শুধু শেয়ার কেনা বেচা হয়, ডাইভার্সিফিকেশন নাই এই মার্কেটে, এবং যে প্রোডাক্টের কোনো ডাইভার্সিফিকেশন নাই, এবং শেয়ারের দাম বাড়লে যে মানুষ মানে টাকাটা পার্কিং করবে আরেকটা সেফ নিরাপদ জায়গায়, সেইটা নাই। সুতরাং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে আপনার ডিবেঞ্চার, বন্ড, এই মার্কেটটারে আপনি তো আমাদের বন্ড মার্কেট আছে, কিন্তু এটা তো কোনো কাজ হচ্ছে না এখন পর্যন্ত, আমরা করতে পারি নাই অনেক চেষ্টা করেও। সেই জায়গায়ও অটোমেশনের প্রয়োগ আছে, এবং সেইখানে আইন কানুনগুলো আবারও রিভিউ করা দরকার, এবং সেই জায়গাগুলো স্ট্রেনথেন করতে হবে, এবং মনে করেন ডেরিভেটিভস ট্রেডিং করতে হবে। যদি আপনি আন্তর্জাতিক পর্যায়ে স্টক এক্সচেঞ্জ নিতে চান, আপনার ভলিউমটা বাড়াইতে চান, তাহলে আপনার অবশ্যই ডেরিভেটিভস লাগবে, ফিউচার, অপশন, এই জিনিসগুলা কার্যকর করতে হবে। এই জিনিসগুলা বলা খুবই সোজা, কাজগুলো অনেক চ্যালেঞ্জিং। সেই জায়গাগুলো থেকে এখন থেকেই আমার মনে হয় অনেক দেরি হয়ে গেছে, এখনই শুরু করা উচিত, এবং যাতে সহসাই আমরা একটা ভিশনারি মার্কেটে যেতে পারি। এবং আমাদের এখনও সেন্ট্রাল কাউন্টার পার্টি এখনও কিন্তু তৈরি হয় নাই, মানে এটা কিন্তু একটা ক্যাপিটাল মার্কেটের পার্ট, যেরকম সিডিবিএল, স্টক এক্সচেঞ্জ, একটা প্রতিষ্ঠান কিন্তু এখনও অনুপস্থিত, যেই কাজটা এখনও স্টক এক্সচেঞ্জ ভলেন্টারি করতেছে, এখনও আছে, বাট এটা স্টক এক্সচেঞ্জই করে দিচ্ছে। এই যে ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট, এটা বিভিন্ন দেশে এটা একটা কোম্পানি থাকে, সেই কোম্পানি এই কাজটা করে। সেইখানে হয় কি, এই ট্রেডিংয়ের নিরাপত্তাটা করে, এবং কোনো সময় ডিফল্টার হওয়ার কোনো সুযোগ থাকে না। সুতরাং এই কোম্পানিটাও আমি যতটুকু জানি যে কোম্পানিটা এখনও তৈরির পথে আছে, খুব সহসাই তৈরি হবে। তবে তার মানে একটা প্রতিষ্ঠান কিন্তু অনুপস্থিত আমাদের এই মার্কেটে। সুতরাং এই প্রতিষ্ঠানটাকেও করতে হবে। এই সমস্ত কাজ যদি আমরা করতে পারি, এবং একটা রূপরেখার মাধ্যমে, রোডম্যাপের মাধ্যমে, তাইলে কিন্তু আমরা একদিনেই সব করা যাবে না, ফেজ ওয়াইজ আমরা যদি একটা 2 বছরের প্ল্যান নিই, তাহলে আমাদের মনে হয় যে এই প্রোগ্রামগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো, এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। এখন আপনি বলতে পারেন যে আমাদের বর্তমানে অবস্থা কি? বর্তমানে কিন্তু আমাদের তেমন কোনো প্রোগ্রেস নাই। যে প্রোগ্রেসটা আছে, সেই প্রোগ্রেসটা খুবই অল্প। দেশের অর্থনীতি যে হারে বড় হচ্ছে, ওই প্রোগ্রেসটা চাপা পড়ে যাচ্ছে, এবং জিডিপির রেশিও অনুসারে আমরা কিন্তু এখন 18 না 17-তে চলে আসছি, যেটা আগেও 30-এর মতো ছিল, বা 25-30 ছিল। কিন্তু বাংলাদেশের অর্থনীতি যে হারে বড় হচ্ছে, সেটার সাথে পাল্লা দিয়ে স্টক মার্কেট কিন্তু এখন আমরা বড় করতে পারি নাই। আবারও সেই প্রসঙ্গেই আসি, তার মানে এতে বোঝা যাচ্ছে যে কেন বড় হচ্ছে না, এর চিন্তা করি কি এই কাজগুলা কিন্তু অনুপস্থিত। সেই কাজগুলো যদি আমরা করতে পারি, আমাদের বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। আস্থা যদি আসে, টাকার কোনো সমস্যা হয় না। কারণ বাংলাদেশের এখন যে অবস্থা, অর্থনীতির যে অবস্থা, এই অবস্থাতে আমরা যদি 2010 বাদ দিই, আগেও যদি আমরা 1200 কোটি টাকা ট্রেডিং করতাম, বা 1000 কোটি টাকা, আজ থেকে প্রায় 8 বছর আগে, আজকে তো ট্রেডিং, এটার 8 বছরে তো টাকা 3 গুণ হয়, যদি ডাবলও হয়, তাও তো 2000 কোটি টাকা ট্রেড হওয়া দরকার। 1000 কোটি যদি আমি ধরি, 3000 কোটি টাকা আমি নাই বাদই দিলাম, তো এই 8 বছর পরে এখন কি এটা 2000 কোটি টাকা ট্রেডিং হওয়া উচিত না? উচিত ছিল। এবং সেই সাথে যে পরিমাণ কোম্পানি যুক্ত হয়েছে, সেই পরিমাণ কিন্তু ভালো কোম্পানি এবং ব্যাপক কোনো কোম্পানি কিন্তু যুক্ত হয় নাই আমাদের এই মার্কেটের সাথে। সেটাও ঘুরে ফিরে আমি মনে করি যে আবারও ওই আস্থার জায়গাটাকে শক্তিশালী করতে হলে দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখাইতে হবে, ভিতরে কোনো কাজ করে না, যেমন যেটাতে মানুষ আস্থা রাখতে পারে, এরকম দৃশ্যমান কিছু কাজ যদি আমরা দেখাইতে পারি, অবশ্যই মার্কেট গতিশীল হবে এবং ভাইব্রেন্ট হবে। এবং ইন্ডিয়াতে যদি বাজার মূলধনের সাথে 70%, হংকংয়ে যদি 200% থাকতে পারে, আমরা তো 30% তো হওয়া উচিত। 30% হইতে গেলে তো আপনার বাজার মূলধন আরও ডাবল হইতে হবে। তার মানে আমাদের কিন্তু কাজ করার সুযোগ আছে, এরকম না এক্সস্টেড হয়ে গেছে, ক্যাপাসিটি চেয়ে অনেক বেশি হয়ে গেছে। আমাদের কিন্তু আন্ডার ক্যাপাসিটি, আমাদের অর্থনীতির সাথে আমাদের পুঁজিবাজার অনেকটাই আন্ডার চলতেছে। এখানে আরেকটা জিনিস আছে যে আমাদের ব্যাংকিং সিস্টেমে যে আপনারা
দেখতেছেন যে খেলাপি ঋণের পরিমাণ বাড়তেছে, ক্রমশই বাড়তেছে। এখানেও কিন্তু পুঁজিবাজারের একটা অনুপস্থিতির কারণেই এটা হচ্ছে। দীর্ঘমেয়াদী লোনগুলা ব্যাংকগুলা প্রোভাইড করতেছে, যেটা ক্যাপিটাল মার্কেটে বড় বড় কোম্পানিগুলোর আসা উচিত ছিল বা আসার কোনো দিক নির্দেশনা থাকা উচিত ছিল, সেইখানে কিন্তু অনুপস্থিত। সেই কারণে এটাও আবার ঘুরে ফিরে হয়তো বড় কোম্পানি আসতেছে না, এখানে আসলে সাবস্ক্রিপশন হবে কি না। উত্তরায় আছে একটা লোক, সে যদি আজকে কোনো কিছু কিনে, সে যদি মনে করেন SMS-এ দিতে পারে, ফোনে দিতে পারে, সে তার পক্ষে কি বাই সেল অর্ডারটা এটা কি সই করে আগের দিনের মতো মানে কাগজের মতো দেওয়া কি সম্ভব? এটা মানে এটা চাওয়াটাও তো কাস্টমারের কাছে আমরা মানে হাসির পাত্র হয়ে যাই, ঠিক না? যে আপনারা কি এখনও সেই যুগেই রয়ে গেছেন? সেই সাথে কনফার্মেশন যেগুলো কাস্টমারের, সেগুলোও ডিজিটাল হওয়া উচিত। এবং কনফার্মেশন ডিজিটাল হইলে সেটা সে যদি ইমেলের মাধ্যমে পায়, সেটা গুড এনাফ, এখানে সইয়ের প্রয়োজন হয় না। কিন্তু আমাদের কিন্তু আইনে আছে প্রত্যেকটা কাস্টমারের বাই সেল অর্ডার কনফার্মেশন সিগনেচার করতে হবে। এগুলো তো একটা ফান্ডামেন্টাল কোশ্চেন। ঘুরে ফিরে একই কথা, একটাই কথা, আস্থা ফিরেইতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার এই মূল্যবান তথ্য শেয়ার করবার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ এবং বিনিয়োগকারীদেরও ধন্যবাদ। ইনশাল্লাহ সামনের মার্কেটটা আমরা সুন্দর একটা মার্কেটের প্রত্যাশায় রইলাম। প্রিয় দর্শক, ভিডিওটি অনুলিখন প্রকাশিত হয়েছে রেপুটেড বিজনেস পোর্টাল আজকেবাজার.com এ। লেখাটি পেতে ভিজিট করুন www.ajkebajar.com। এছাড়াও দেশ বিদেশের নানা খবরাখবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ facebook.com/dailyajkebajar। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।